নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাস্তা মেরামত করার দাবিতে রাস্তা অবরোধ সিউড়ির সুরিপুকুর পাড়াতে। তাল বোঝাই ট্রলি রাতারাতি বদলে গেল বালি বোঝাই ট্রলিতে শান্তিনিকেতনে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই আমরা ওরা রাজনীতি শেষ। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পরিদর্শন বিধায়কের। পদ ছাড়ার ঘোষণা বীরভূমের দুবরাজপুরের তৃণমূল কাউন্সিলরের। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার এক বৃদ্ধার বাড়ি সিউড়িতে। খোলা অবস্থায় মাংস বিক্রির বিরুদ্ধে কড়া নজরদারি শান্তিনিকেতনে। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ির শ্রদ্ধাঞ্জলি লজের নিকট থেকে সুরিপুকুর পাড়া পর্যন্ত রাস্তা মেরামত করার দাবিতে আন্দোলন করলেন ওই পাড়ার স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই রাস্তার ও জলের সমস্যা নিয়ে ভুগছে সুরিপুকুর এলাকার মানুষজন। তার দাবিতে মঙ্গলবার 26শে মে সুরিপুকুর পাড়ার লোকজন মিলে একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে ও বাঁশ দিয়ে ঘিরে ফেলে। কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছিল না। তার ফলে আশেপাশের এলাকার মানুষজন ওই রাস্তা দিয়ে না যাওয়ার জন্য অসুবিধার মুখে পড়তে হয়। ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ এসে স্থানীয়দের অবরোধ তুলে নিতে বলেন। অবশ্য তারপরেই সুরিপুকুর পাড়ার অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। তবে ওই এলাকা থমথমে অবস্থায় আছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে জানিয়ে আসছি রাস্তাটি ঠিক করার জন্য, কিন্তু সেইভাবে কেউ মাথা গলাচ্ছেন না, কারণ ওই পাশে কোনো দায়িত্ব কেউ নিচ্ছে না। কিন্তু বড়সড় বিপদ যে কোনো মুহূর্তে এখানে হতে পারে। সেদিন টোটো উল্টেছে, তারপরে আজ যে দুর্যোগ হচ্ছে, যেভাবে যদি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যে কোনো মুহূর্তে আমরা কারেন্ট লেগে মরে যেতে পারি জলের মধ্যে। একটু ব্যবস্থা করুন, কেন আমরা ভীষণ কষ্টে আছি। না এখানে কোনো টোটো আসতে চাই, আর এলেও দ্বিগুণ ভাড়া চাই আমাদের কাছ থেকে। প্রায় 8-9 বছর ধরে এরকম হয়ে আসছে। আমরা সমানে এটা আবেদন করে আসছি, নিবেদন করছি, কিন্তু কোনো লাভ আমাদের হচ্ছে না। আমাদের দিকে একটু প্লিজ একটুখানি আপনারা একটু দেখুন, আমাদের রাস্তাটা ঠিক হয়ে। কমিশনারদের কাছে জানানো হয়েছে, আরো যদি কোথাও যেতে হয় সেটাও যাওয়া যাবে। আপাতত আমরা তাদের ডেকেছি, দেখি তারা কি বলছে এসে। আজকে আসুন, তারা কথা বলুন আমাদের সাথে। হ্যাঁ, আজকে আমরা দেখাচ্ছি, সবাইকে ডেকেছি যে কি অবস্থা। আপনারাও তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমরা এখানে পেরোতে পারছি না, পুরো পুকুর মনে হচ্ছে রাস্তার মধ্যে। দেখি, আপাতত আমরা তো চেষ্টা করছি করার। এখানে যদি কাজ না হয় তখন অবশ্যই কোথাও যেতে হবে, যেখানে যার সুরাহা যাতে আমরা যেখানে পাবো আমরা সেখানে যাব। কারণ আমাদেরকে তো বাঁচতে হবে, আমরা তো এইভাবে সারা জীবন থাকতে পারি না, আমাদেরকেও ভালো থাকতে হবে। আমার নাম সোনালী চক্রবর্তী। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। গাছ থেকে পেরে আনা তাল ভর্তি ট্রলি রাতারাতি বদলে গেল বালি বোঝাই ট্রলিতে। শান্তিনিকেতন থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে এমন এক চাঞ্চল্যকর ও অদ্ভুত অভিযোগ তুলে থানার সামনে তুমুল বিক্ষোভ দেখালেন বীরকিচা গ্রামের বাসিন্দারা। পুলিশের মারধর এবং ট্রলি বদলে দেওয়ায় এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দোষী পুলিশ অফিসারের শাস্তির দাবিতে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার 22শে মে শান্তিনিকেতন থানার অন্তর্গত বীরকিচা গ্রামের কয়েকজন যুবক বোলপুর শহরে বিক্রি করার উদ্দেশ্যে একটি ট্রলি ভর্তি করে তাল নিয়ে আসছিলেন। অভিযোগ, সেই সময় শান্তিনিকেতন থানার এক পুলিশ অফিসার মাঝ রাস্তায় তাদের পথ আটকান। কোনো কারণ ছাড়াই গ্রামের ওই যুবকদের মারধর করা হয় এবং তাল ভর্তি ট্রলিটি আটক করে শান্তিনিকেতন থানায় নিয়ে আসা হয়। যুবকদের দাবি, তারা যখন থানায় পৌঁছান তখন দেখেন ট্রলিতে কোনো তাল নেই, উল্টে সেটি বালি দিয়ে ভর্তি করা হয়েছে এবং পুলিশ অবৈধ বালি পাচারের অভিযোগে ট্রলিটিকে বাজেয়াপ্ত করেছে। এই খবর গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন বীরকিচা গ্রামের সাধারণ মানুষ। তাদের সোজা প্রশ্ন, থানায় আনার পর তালভর্তি ট্রলি কীভাবে বালি বোঝাই হয়ে গেল? পুলিশের এই গাড়ি বদলে দেওয়ায় বা তথ্য প্রমাণ লোপাটের নেপথ্যে কী রহস্য রয়েছে তা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন। থানার সামনে বিক্ষোভ ও স্মারকলিপি সোমবার 25শে মে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে বীরকিচা গ্রামের বহু মানুষ শান্তিনিকেতন থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযুক্ত পুলিশ অফিসারের অবিলম্বে শাস্তি ও সাধারণ গ্রামবাসীদের উপর হওয়া অত্যাচারের সুবিচারের দাবিতে তারা সোচ্চার হন। পরে গ্রামবাসীদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। আমাদের গ্রামের ছেলেরা খেটে খাওয়া মানুষ, তারা বিক্রির জন্য তাল নিয়ে যাচ্ছিল, পুলিশ তাদের মারল, আর নিজেদের দোষ ঢাকতে বা অন্য কোনো উদ্দেশ্যে তালের ট্রলিতে বালির ট্রলি বানিয়ে দিল। আমরা ওই পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে শান্তিনিকেতন থানার উচ্চপদস্থ কর্তাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে পুলিশ হয়রানি ও ট্রলি রহস্য নিয়ে
বীরভূম ও বোলপুর সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি ঘটনা হয়েছিল তোমার সাথে? আমি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছিলাম তাল কেটে, দিয়ে রাস্তায় আমাকে আটক করে। গ্রামের ভিতরে গাড়িটা আটকিয়ে সাইমবাবু আমাকে নেমে গাড়ি থেকে মারতে লাগে, হঠাৎ মারতে লাগে। নেমেই এখনো পিঠে আমার ডাক আছে, বলছে চল থানাকে, ওই থানাকে নিয়ে যাবো। দিয়ে গাড়িটা ধরলে চলে এলো, তালে গাড়ি আজকে এসে গাড়ি থেকে তাল গাড়ি তাল নামিয়ে বালি লোড করে দিয়েছে গাড়িতে। আচ্ছা, তাল কেটে কি করতে, মানে কোথায় তাল আমরা বিক্রি করবো না, আমরা ছেলেগুলা খাওয়ার জন্য তাল কেটে আনছিলাম। আচ্ছা, তারপরে গাড়িটাকে আটক করে নিয়ে চলে আসে। আচ্ছা, যখন গাড়ি নিয়ে আসছো তখন কি তাল ছিল? হ্যাঁ, তখন তাল ছিল। তারপর পরে এসে কি দেখো? পরে এসে একদিন এখানে দাঁড়িয়ে ছিল থানাতে, গাড়ি তালই ছিল। তারপর কালকে রাত্রে এসে আমরা দেখি বালি ভরা। তোমাকে কি মারধর করেছে? আমাকে মারধর করেছে, গলায় ধরেছিল, পিঠে এখনো দাগ আছে। কি চাইছো? আমার চাই যে সাসপেন্ড করা সাইমবাবুকে। করা হোক। এসে কি দেখো যে বালি ভরা? কবে ঘটনা হচ্ছে এটা? শুক্রবার হয়েছে ঘটনাটা। থানায় কি যে অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে। থানায় বলছে দেখছি করছে। হ্যাঁ, তোমার নাম? আমার নাম চন্দন থান্দার। শান্তিনিকেতন থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। রাজ্যে বিজেপি ক্ষমতা আসতেই আমরা ওরা রাজনীতি শেষ, এমনই চিত্র দেখা গেল দুবরাজপুর পৌরসভা এলাকায়। দুবরাজপুর পৌরসভার পাওয়ার হাউস মোড়ে রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তি। আজ মঙ্গলবার 26শে মে অর্থাৎ 11ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবির জন্মদিনে শ্রদ্ধা জানাতে পাশাপাশি দেখা গেল দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা ও দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ অন্যান্যদের। দুবরাজপুর পৌরসভা এলাকায় এমন বিরল দৃশ্য দেখে হতবাক অনেকেই। দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে প্রথমে মাল্যদান করেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। পরে মাল্যদান করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী সহ অন্যান্যরা। পরে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা পথ চলতি মানুষের হাতে লাড্ডু তুলে দেন। দেখুন, আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা তার যে মূর্তি, এখানে তার মূর্তির পাদদেশে এসে আমরা পুষ্প দিয়ে তাকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি জানালাম। তিনি যেভাবে এই বাংলার জন্য এবং বাংলার মানুষের জন্য তিনি যেভাবে কাজ করেছেন, তাকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি দেওয়ার এবং তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের এই পশ্চিমবঙ্গকে আমরা সেইভাবেই আমরা গড়তে চাই। আর এরকম মানুষ জন্ম নেওয়া দরকার আছে, কিন্তু আমরা এই বাংলাতে দেখেছি কীভাবে পশ্চিমবঙ্গকে বিভিন্ন সময়ে বিপদে পরিচালিত করার চেষ্টা হয়েছে। তার মধ্যেও আজকে যেহেতু শ্রদ্ধাঞ্জলির বিষয়, আমার মনে হয় আপামর সবাইকে কোনো রাজনীতি না দেখে একজন মানুষ হিসাবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে আমাদের তার যে অবদান বাংলার জন্য সমস্ত ক্ষেত্রে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আজকে তিনি সকলকে একত্রিত হয়ে তার প্রকৃত যে আজকে শ্রদ্ধাঞ্জলি সেটা করা উচিত। আপনারা তো দেখলাম যে একসঙ্গেই আপনারা করলেন, মানে তৃণমূল এবং বিজেপি। দেখুন, এখানে কোনো রাজনীতিগতভাবে আমরা শ্রদ্ধাঞ্জলি করছি না। আমরা মানুষ হিসাবে তার আদর্শকে সম্মান দেওয়া এবং আজকে জন্ম জয়ন্তী সারা বাংলা জুড়ে সেই কর্মসূচি হচ্ছে, আমরা তার প্রতি যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন সেটা আমরা করব। দুবরাজপুর শহরের প্রবেশদ্বার গেটওয়ে যেটা বলি আমরা, পাওয়ার হাউস মোড়, সেই পাওয়ার হাউস মোড়ে দীর্ঘদিন যাবৎ দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের কাজী নজরুল ইসলামের পূর্ণ মূর্তি বসানো আছে এবং সেই পূর্ণ মূর্তিতে কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশে আমরা প্রত্যেক বছর 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিবস, বিদ্রোহী কবি, আমাদের সকলের প্রিয় কবি, সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম কবি, সেই কাজী নজরুল ইসলামের জন্মদিনটা আমরা পালন করি দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে সরকারিভাবে। এবং আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় অনুপ সাহা। খুব ভালো লাগছে, এটা তো সরকারি প্রোগ্রাম, একসাথে মিলেমিশে আমাদের চলতে হবে, একসাথে প্রোগ্রাম করতে হবে এবং সেটা খুব ভালো লাগলো। উনি এসছেন সকালে এবং আমরা সম্মিলিতভাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম কাজী নজরুল ইসলামের মূর্তি চণ্ডীগড়ে। সেখানে আমার পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর নাজির উদ্দিন,
কাউন্সিলর সনাতন পাল, প্রাক্তন কাউন্সিলর অজিত সিং, কেয়ার মোহাম্মদ সহ অনেকে উপস্থিত ছিলেন এবং বিধায়কও ছিলেন। খুব ভালো লাগলো। এভাবে আমরা চাই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের মনীষীদের জীবনে জন্মদিন ভালোভাবে পালন করা হোক। আমার খুব ভালো লাগছে, এবং খুব ভালো লাগছে উনি এসছেন, এই বেশি কিছু বলতে পারবো না। উনি এসছেন, ভালো লাগলো, আমরা সম্মিলিত হয়ে মাল্যদান করলাম। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। এদিন তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন, কথা বলেন হাসপাতালের কাজে যুক্ত প্রত্যেকের সঙ্গে, পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন। কোথায় কি সমস্যা রয়েছে তাও তিনি জেনে নেওয়ার চেষ্টা করেন। এই হাসপাতালে কোনো দালাল রাজ চলবে না এবং 102 অ্যাম্বুলেন্স দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চালু হবে, এমনই কড়া বার্তা দিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। এদিন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন বিএমওএইচ ডাক্তার সালমান মণ্ডল। এছাড়াও ছিলেন বিজেপির দুবরাজপুর মণ্ডল সভাপতি সোমনাথ ব্যানার্জি, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ, বিজেপি নেতা সত্যপ্রকাশ তেওয়ারি সহ আরও অনেকে। এদিন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা জানান, প্রথমত আমরা এই দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমরা আজকে পরিদর্শনে এসেছিলাম। আমরা যারা রোগী ভর্তি আছে, মেল ফিমেল, প্রত্যেকটা জায়গাতে গেলাম এবং তাদের সাথে কথা বলেছি। ক্যাম্পাসগুলো পুরোটাই ঘুরলাম, বিভিন্ন ডিপার্টমেন্টে গেছি এবং ডাক্তারদের সাথে কথা বলা, এবং সর্বোপরি এখানকার যিনি আধিকারিক আছেন বিএমও সাহেব, তাকে নিয়ে পুরো পরিদর্শন করে এবং তার সাথে তার অফিসে বসে আমরা প্রত্যেকটা বিষয় এখানকার ক্যাম্পাসকে কেন্দ্র করে যাবতীয় বিষয়ের ওপরে আমাদের চর্চা আলোচনা হয়েছে। আমরা কয়েকদিন আগেও যখন স্বাস্থ্য দপ্তরের সচিবালয় থেকে আমাদের প্রত্যেকটা বিএমএইচকে কেন্দ্র করে যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেখানে কী ধরনের চিকিৎসা পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য সমস্যা আছে সেই সব নিয়ে আমরা রিপোর্ট অলরেডি পাঠিয়েছি। সেটা নিয়ে আমাদের আগামীকালকেও দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং নাগরাকোন্দা খয়রাসোল ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুটোতেই আমাদের রোগী কল্যাণ সমিতির বৈঠক হবে। সেখানে প্রত্যেকটা যারা সেই কমিটির মধ্যে থাকবেন তারা উপস্থিত থেকে আমরা দুটো ব্লকেরই অন্তর্গত ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, সুলভ চিকিৎসালয়, অ্যাম্বুলেন্স পরিষেবা, আয়ুর্বেদিক পরিষেবা, হোমিওপ্যাথিক পরিষেবা, প্রত্যেকটা পরিষেবা গভর্নমেন্টের যে পরিষেবা আছে সেই পরিষেবাতে আধুনিকীকরণ এবং সর্বোপরি প্রত্যেকটা মানুষ যাতে এখানে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি যায় সেই ব্যবস্থা আগামী দিনে ডেভেলপ করার জন্য আমরা আজকে পরিদর্শন করলাম এবং বিভিন্ন বিষয় এখানে আলোচনা হয়েছে। অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলোও আমরা লিখিতভাবে নিলাম। এছাড়াও বেশ কিছু 100% করার জন্য কি করতে হবে, আইসি কার্ড বানাতে হবে, ওটা লিখে দেন। হ্যাঁ ভালোই আমাদেরকে বলে, আমরা সেটা জানতে চাই। মানুষকে আরো অ্যাওয়ারনেস, ঠিক আছে, এই কথা বলবো। নিচে আমি বললাম ভালো। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য, চোখে জল নিয়ে পথ ছাড়ার ঘোষণা করলেন বীরভূমের দুবরাজপুরের তৃণমূল কাউন্সিলর সাগর কুণ্ডু। সোশ্যাল মিডিয়ায় ঘোষণার পর আজ মঙ্গলবার 26শে মে সাত সকালে সোজা পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সামনে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। আজ মঙ্গলবার 26শে মে সকাল থেকে দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডুকে এক অন্য মেজাজে দেখা গেল। আবেগ ঘন চোখে তিনি পাড়ায় পাড়ায় ঘুরে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আর কাউন্সিলর পদে থাকছেন না। একই সাথে শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদও ছাড়ছেন তিনি। শুধু পদত্যাগই নয়, তিনি তৃণমূল কংগ্রেস দলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন বলে জানিয়ে দিয়েছেন।
গতকাল সোমবার রাতেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় তিনি এ বিষয়ে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। তবে দল ও পদ ছাড়লেও তিনি দাবি করেছেন সাধারণ মানুষের সেবায় তিনি সবসময় নিয়োজিত থাকবেন। সাগর কুণ্ডু জানিয়েছেন যে আজই তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন। কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দিতে তিনি দুবরাজপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে ইস্তফাপত্র দেবেন এবং মহকুমা শাসক বা এসডিওর কাছে ইস্তফাপত্র পাঠাচ্ছেন এবং দলীয় পদ থেকে ইস্তফা দিতে তৃণমূলের উচ্চ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠাবেন। হতাশার সুরে এই বিদায়ী কাউন্সিলর বলেন, এমন দিন দেখতে হবে তা হয়তো কোনোদিন ভাবিনি, তবে মানুষের রায় শেষ কথা। এদিন তিনি আরও জানান, জনগণের রায় শেষ কথা, এটা আমাদের মেনে নিতে হবে একটা আদর্শ মানুষ হিসাবে। আর বিশেষ কিছু আমার বলার নেই। হয়তো 12 নম্বর ওয়ার্ডের লোকগুলোর যে সমস্ত এতদিন পাশে থাকার চেষ্টা করেছি, পরবর্তীকালে যে সমস্ত কাজে আমার দ্বারা সম্ভব পাশে থাকা আমি অবশ্যই চেষ্টা করবো থাকার। আর এই লোকগুলো যেন ভালো থাকে, 12 নম্বর আমার দুবরাজপুর 12 নম্বর ওয়ার্ডের লোকগুলো এটাই চাইবো। আর পরবর্তীকালে আমার যে পাশে থাকার কাজ সেগুলো আমি এগিয়ে যাব, কিন্তু আপাতত প্রশাসনিক পদ থেকে আমি রিজাইন দেবো, আজই দিয়ে দেবো। আর দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পদ থেকেও আজকে রিজাইন দিয়ে দেবো। কেন এমন সিদ্ধান্ত? সিদ্ধান্ত বিশেষ করে কিছু না, আমারই মনে হচ্ছে যে এবার সময় চলে এসছে। আজ অনেক দিন থেকে আমরা যুক্ত আছি, কিন্তু মনে হচ্ছে সময় চলে এসছে, এবারে সব কিছু মেনে নিতে হবে। এটাই। আপনি তৃণমূল কি ছাড়বেন? হ্যাঁ, মানে পদগুলো ছাড়লো, তৃণমূল কি ছাড়বেন? হ্যাঁ, আজ ওইটাই তো আশা করছি, সব করে দেবো, সব থেকে রিজাইন করবো, সব কিছু থেকে রিজাইন দেবো। পরবর্তীকালে কি করবেন? বিজেপিতে যাওয়াটা ভাবছেন? না, এখন পর্যন্ত আমি কিছুই ভাবিনি। পরবর্তীকালে আমার পরিবার ও 12 নম্বর ওয়ার্ডের যেসব মানুষের আমার সাথে সবসময় সুখে দুঃখে সবসময় থেকেছে, হয়তো তাদের সাথে নিউট্রালভাবে মিশবো, থাকবো, বা তাদের অসুবিধা বা কোনো কিছুতে পাশে থাকার চেষ্টা করব। জনগণের রায়টাই তুলে ধরে রেখেছি। যখন মানুষ মেনে নিয়েছে বা মানুষের ওপরে কেউ নেই, মানুষ যখন 2 হাত করে ভোট দিয়ে পরে যে দলকে জিতিয়েছে, ঠিক আছে, সেটা আমাকে মেনে নিতে হবে এবং মানুষকেও সুযোগ দিতে হবে। পরবর্তীকালে হয়তো আরও আশা করি ভালো কিছু আশা করব। আসলে এগুলো তো সব আমার পরিবারের মতনই, খারাপ তো একটু লাগছে, খুব খারাপ লাগছে। এটা কি কোনোদিন ভেবেছিলেন এই যে আজকের দিনটা দেখতে হবে? না, হয়তো ভাবিনি, কিন্তু হয়তো দিনটা আসবার ভাগ্যে ছিল জন্য এসেছে, ভাবিনি। বলছি, কাউন্সিলরের পদত্যাগপত্র কাকে দেবেন আপনি? পৌরসভা থেকে ইও স্যারকে দেবো, এসডিও টু দ্য এসডিওকে থ্রু ইও স্যারকে দেবো। আপনি তো যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন দুবরাজপুর শহরের। টাউন নেতৃত্বের হাতে দেবো, এটা দুবরাজপুর টাউন নেতৃত্ব আছে, তাদের হাতে তুলে দেবো। আজকেই দিয়ে দেবেন আজকে দিই। এবং দলও ছেড়ে দেবেন? হ্যাঁ, আপাতত এটাই ভেবে রেখেছি। অন্যদিকে সাগর কুণ্ডু এই আকস্মিক সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি অবশ্য বিষয়টিকে এমনই খুব একটা আমল দিতে নারাজ। তার বক্তব্য, যতক্ষণ না অফিসিয়ালি ইস্তফা দেওয়া হচ্ছে ততক্ষণ এই বিষয়ে মন্তব্য করা মুশকিল। তবে দুবরাজপুর পৌরসভায় যে সমস্ত কাজ হয়েছে তার নিরিখে প্রত্যেক কাউন্সিলের দিকে কড়া নজর রাখা হবে এবং কেউ কোথাও কোনো দুর্নীতি করে থাকলে তাকে রেয়াত করা হবে না, কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। এদিন তিনি আরও জানান, দেখুন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু, তিনি নাকি তার কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিচ্ছেন এবং দলেরও দায়িত্ব যেটা আছে সেই দায়িত্ব থেকেও তিনি ইস্তফা দিচ্ছেন। এখন অফিসিয়ালি যতক্ষণ না তিনি ইস্তফা দিচ্ছেন, আমরা কেউ জানি না ইস্তফাটা আদৌ সত্য কি মিথ্যা। কিন্তু এটা তো পরিষ্কার, যেভাবে বাংলার মানুষ পরিবর্তন নিয়ে এসেছে, এই পরিবর্তনে তৃণমূল কংগ্রেস বলে আগামী দিনে কিছু থাকবে না। কারণ তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, আর সেই সব কিছু থেকে
বাঁচতে অনেকেই তাদের দলের থেকে, তাদের জনপ্রতিনিধি পদ থেকে তারা ইস্তফা দিতে চায়, কিন্তু বাংলার মানুষ তারা যেভাবে এই সরকারকে নিয়ে এসেছে, আমরা সরকারের ভূমিকায় প্রত্যেকটা মুহূর্ত পালন করব। তার সাথে যে সমস্ত পৌরসভা যারা এতদিন চালিয়ে এসেছে, 50 বছর পূর্তিও করেছেন, আমরা প্রত্যেকটা কাউন্সিলরের বিগত দিনের কাজের প্রত্যেকটা বিষয়ের উপর আমরা নজর রেখেছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে এবং মানুষের সামনে সেগুলো আমরা তুলে ধরব। এবং যদি দেখা যায় কোনো ধরনের 2 নম্বরই দুর্নীতি সাহারা নেওয়া হয়েছে, তার আইনজ্ঞ ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হবে এবং পৌরসভাকে স্বচ্ছতা রাখা, দুর্নীতিমুক্ত রাখা, পরিষেবা 100% দেওয়া আগামী দিনে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা করব। দেখুন, মানুষ শেষ কথা বলে, মানুষের আস্থা আছে, মানুষ যাকে বিশ্বাস করে, জনমানুষে যার সমর্থন আছে, আগামী দিনের নেতৃত্ব তারাই হবে। তাই যারা বিগত দিনে নেতৃত্ব দিয়েছেন, যারা মানুষকে ভুল বুঝিয়েছেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন এবং জনগণের টাকা লুট করেছেন, তাদের রাজনীতিতে এবং নেতৃত্বের কোনো স্থান নেই। বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে বীরভূমের রাজনীতিতে এই ঘটনা যে এক নতুন সমীকরণ তৈরি করলো তা বলাই বাহুল্য। এখন দেখার সাগরকুণ্ডুর এই ইস্তফা শেষ পর্যন্ত গৃহীত হয় নাকি স্থানীয় রাজনীতিতে নতুন কোনো মোড় আসে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গতকাল সোমবার 25শে মে ভেঙে চুরমার হয়ে পড়ল এক চাষির বাড়ি। পেশায় চাষি ওই বৃদ্ধ যখন মাঠের চাষের কাজে গিয়েছিলেন, সেই সময় হঠাৎ করে কালবৈশাখীর ঝড় আসে আর তার কিছুক্ষণ পরেই তিনি খবর পান যে তার বাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। টিনের ছাউনি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই ঘটনায় সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চন্দনপুর গ্রামের ওই বৃদ্ধ অসহায় অবস্থায় রয়েছেন। রাতে তিনি বাড়ির বাইরেই রাত কাটান বলে জানিয়েছেন। ঘটনায় তিনি প্রশাসনিক সহযোগিতা প্রার্থনা করেছেন, কেননা তার কাছে সেইভাবে আর্থিক সামর্থ্য নেই বলে জানিয়েছেন। এদিন তিনি আরও জানান, কি করে হলো ধরুন, আমরা তো বড় ছেলে, আমরা মাঠে ধান কাটতে গিয়েছিলাম, গাড়িতে ধান কাটছি, ধান ঢেলেছি, এইদিকে শিউড়ির এদিকে থেকে মেঘটো এলো, মেঘটো এসে আমরা তখন ওইখানে ধান কাটছি। এবার আমরা তো আর বাড়ি আসতে পারি না, আমরা ওখানে ধান কাটছি, ওখানে ধান ঢেলে ওখানেই আছি। গজালপুর দিকে উদ্যমুখে দৌড়ে পালাই, যখন পাথর করে যে ওখানে একটা আপনার ওই ইয়ে আছে, কি বলে, মুখোমনি আছে, সেইখানে আমরা 10-12 জনে ছিলাম। তো ওইখানে থেকে আমরা আর বাড়ি আসতে পারছি না, আমরাই ঝরিয়ে গাবা দিকে উল্টে পড়ে যাচ্ছি কজনা মিলে। দিয়ে তারপরে কিছুক্ষণ পরে ফোন করছে, বলছে ঘর এসো, এইরকম ব্যাপার হয়ে গেছে, ঘর উঠে পড়ে গেছি। তারপর আমরা আসছি, তো আসতে পারছি না, তো তখন তো পাথর পড়ছে। হ্যাঁ, দিয়ে দৌড়িয়ে যখন ঘরে আসি তখন দেখছি ছিরকুটি, তখন প্রচুর লোক, মেলার মতো লোক, তখন সব ছড়াইছে। হ্যাঁ, এসে দেখলাম ওই অবস্থা হয়ে গেছে। ছিলেন কোথায় রাত্রে? বাইরে ছিলাম, কি করব, বাইরে না থাকলে আমার তো ঘর নাই। ছেলেরা বাইরে সেই খানিক জায়গা দিয়েছে, সেই জায়গার মধ্যে আছে। ছেলেদিকে বললাম তোরা এখন ওখানেই থাক। এখন পর্যন্ত ঠিক করতে পেরেছেন? না, কি করে ঠিক করব, এখন কি টাকা পয়সা ভরা রয়েছে যে হট করে ঠিক করে নেবো? এখন দেখতে হবে টাকা পয়সা, তারপরে ঠিক করতে পারবো। এখন পারবো না কেন, এখন সেইটাই। প্রশাসনের লোক এসেছিল কেউ? না, কেউ আসে নাই, তবে ওই আমার একটা ভাইপু মেম্বার বেটু দেখে গেছে, দিয়ে ওই বললে যে এরকম মৃত্যুঞ্জয়কে ফোন করে বল। কি নাম আপনার? চণ্ডী অঙ্কুর। আপনার বাড়ি? হ্যাঁ, আমারই বাড়ি। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে এবার খোলা অবস্থায় মাংস বিক্রির বিরুদ্ধে কড়া নজরদারি শুরু করল বিশ্বভারতী প্রশাসন। শান্তিনিকেতন লাগোয়া শ্যামবাটি বাজার এলাকায় রাস্তার ধারে প্রকাশ্যে মাংস বিক্রি বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সিকিউরিটি আধিকারিকরা এসেছিলেন, কি বলে গেলেন? ওনারা প্রথমে এসে বলছিলেন যে আপনাদেরকে এইগুলো সরিয়ে নিতে হবে।
এইখান থেকে। তারপরে সিকিউরিটিরা বলছিল, তারপর ওনাদের বললো যে অফিসাররা আসছে, এসে ওনারা বলবেন। তারপর ওনারা এসে সব দেখে শুনে নিয়ে বললেন যে এভাবে মানে ওপেনলি মাংস ঝোলানো বা ইয়ে করা আপত্তি করছেন, ওই যে আপনারা নামিয়ে বিক্রি করার জন্য মানে প্রকাশ্যে মাংসটা কোর্ট থেকে নাকি ইয়ে আছে যে কোর্ট থেকেও এখন যে আপত্তি যে এটা ঝোলানো অবস্থায় মাংস বিক্রি করাটা অসুবিধা। আর দোকানে উঠে যাওয়া নিয়ে কিছু বলেছিলেন? দোকান উঠে যাওয়া আপাতত আজকে ওনারা কিছু বলেননি, যে অফিসাররা প্রথম দফাতে এই সিকিউরিটিরা বলছিলেন এরকম। তা সিকিউরিটিরা ওনারাও বললেন যে ওনারা এসে সিদ্ধান্ত নেবেন, বসুন, আপনারা অপেক্ষা করুন। নিয়ে আমরা অপেক্ষা করছিলাম। সেই মুহূর্তে উনি আবার ওনাদের অফিসাররা এসে বললেন যে এটাকে একটু আড়াল করে বিক্রি করবেন। আর আপনাদের পার্মানেন্ট বসার জন্য কি সিদ্ধান্ত হয়েছে? সিদ্ধান্ত হওয়ার ওনার আগে ভাঙবার আগে 26শে জানুয়ারি যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখানে মার্কেটটা হবে, এবং মার্কেটের জন্য আমাদেরকে বললো এখন আপাতত কিছুদিন এখানে সেখানে আপনারা বসুন, তারপরে এই জায়গার মধ্যে খুব তাড়াতাড়ি আর কি মার্কেট হবে, তখন আপনারা মার্কেটের মধ্যে চলে আসবেন। আচ্ছা, এই যে বিশ্বভারতী যে উদ্যোগ নিয়ে এই প্রকাশ্যে খাসি কাটা যাবে না, ওকে ঝুলিয়ে রাখা যাবে না, এই যে সরকারি নিয়ম, এটাকে আপনারা কি বলবেন? এটা দেখুন, আমরা আর কি বলবো, ওনাদের কথাও মেনে চলা ঠিক দরকার, যে ওনারা যোনটা মনে করুন ভালো হবে। আমাদের পেটে লাথি না পড়লেই হবে, যে আমরা মনে করুন কাজ করে খেতে তো হবে কিছু। এবার ধরুন এতগুলো আমার দোকানে হয়তো 2-3টে স্টাফ আছে, আমরা আছি, ফ্যামিলি আছে, এগুলো তো করে কমে খেতে হবে। এবার যদি আমার নাম উৎপল মুখার্জি। শান্তিনিকেতন থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূমের লাভপুর বিধানসভার আমোদপুর ফাঁড়ির কুরুমসা গ্রামে ধারালো অস্ত্র দিয়ে যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ। নিহত যুবকের নাম কাজল শেখ, বয়স 32 বছর। মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করতে নেমেছে আমোদপুর ফাঁড়ির পুলিশ। এলাকায় চরম উত্তেজনা রয়েছে। পুলিশ প্রশাসন পুরো ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা যায় 3 জনকে আটক করা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে। এদিন বিজেপির নেতৃত্ব জানান, দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছি, এবং বীরভূম জেলা জুড়ে আমি রাজনীতির সঙ্গে যুক্ত। এবং যে আমোদপুরের কথা বলছেন, এটা আমাদের বোলপুর সাংগঠনিক জেলার মধ্যেই পড়ে। আমরা বিগত দিনে এরকম মানুষকে কোনোদিনও বিজেপিতে দেখেছি বলে আমার ঠিক মনে পড়ছে না। তবে লোকাল মানুষরা আরও ভালো বলতে পারবে, কিন্তু আমার জানা নেই উনি বিজেপিতে কবে থেকে ছিলেন বা কিভাবে বিজেপির সাথে যুক্ত ছিলেন, ওনার কোনো বিজেপিতে কোনো পদ ছিল কি না, কোনো বিজেপির পদাধিকারী বা সক্রিয় কর্মী কি না। তবে আমি একটা কথা বলতে পারি, 4 তারিখ যখন ভারতীয় জনতা পার্টির অনুকূলে ফলাফল আসতে শুরু করলো, তখন অনেকেই গেরুয়া আবির মেখে আর গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে ভারতীয় জনতা পার্টিকে আশ্রয় করতে শুরু করলো। সেখানে অনেক গুন্ডা, মাফিয়া, তোলাবাজ সবাই চলে এসছে, এবং পার্টির স্ট্রিক্ট নির্দেশ আছে যে 4 তারিখের পর থেকে যারা ভারতীয় জনতা পার্টিতে এসছে তারা ভারতীয় জনতা পার্টির কেউ নয় বলে আমরা গণ্য করছি। তো আমি জানি না, হয়তো হঠাৎ বিজেপি হবেন, যে তখন যিনি যেহেতু বিজেপি বলে নিজেকে প্রকাশ করছেন, তাহলে হঠাৎ বিজেপি হবেন। হ্যাঁ, স্বঘোষিত বিজেপি তো বীরভূম জেলা কেন গোটা রাজ্য জুড়ে প্রচুর আছে। তো এখন বর্তমানে খারাপ কাজের সাথে যারা যুক্ত, তারা খারাপ কাজগুলোকে আবার আড়াল করার জন্য অনেকে তো স্বঘোষিত নিজেকে বিজেপি বলছে। তো ভারতীয় জনতা পার্টির কাছে সেরকম কোনো তথ্য নেই যে উনি বিজেপির সঙ্গে কতটা যুক্ত ছিলেন, বা আমি কোনোদিনও ব্যক্তিগতভাবে ওনাকে বিজেপিতে দেখিনি। আমোদপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।